আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার যারা দর্শক রয়েছেন তাদের সালাম, নমস্কার এবং শুভেচ্ছা। বাংলাদেশে যারা এখন ক্ষমতা আছে তারা এটা গুরুত্ব দিতেছে না। এইটা গুরুত্ব যদি না দেয়, যদি তারা নোম্যান্স ল্যান্ডে আটকায় রাখে, ভারত যদি বলে তোমার 1 কোটি মুসলমান, তোমার দেশ এই লোক এই জায়গায় আলাদা দেশ হবে, তখন কি করবেন? বা ভারত যদি কখনো বলে ফেলে যে হিন্দুদের জন্য আলাদা দেশ চাই, তাহলে অবস্থাটা কি হয়ে যাবে? বা বাংলাদেশে হিন্দুরা যদি ভুলে একবার বলে ফেলে যে আমরা বাংলাদেশে আমরা এভাবে থাকবো না, আলাদা দেশ চাই, বাংলাদেশ থাকবে, কেউ এটা না ভাবতেছে না। এরা ভাবতেছে কি যে হিন্দুদের তো লাথি উষ্টা দিলেই চলে যায়, ভয় দেখালেই চলে যায়। এই জন্য তারা এটা নিয়ে চিন্তা করতেছে না। অবশ্যই এটাও একটা কারণ। কারণ এরা দেখেন 7 দিনে ভারত দখল করে, ঘন্টায় ঘন্টায় কলকাতা দখল করে। এই তো পাকিস্তানেও দেখবেন ওটাই বলে 7 দিনে হাম লোগ हिंदुस्तान हिंदुस्तान हम ले लेंगे। कैसे? हमारे पास जज्बा है। तेरे पास क्या है? हमारे पास जज्बा है, जज्बा है। তো জজবা দিয়ে ভারত দখল করে ফেলে এরা। এদের কপালে যে কি আছে, এই বাংলাদেশ পাকিস্তানের মতো ভিখারিস্তানে পরিণত হবে যেদিন বাংলাদেশ সংখ্যালঘু শূন্য হয়ে যাবে। লিখে রাখতে পারেন আপনি। আমি বেঁচে থাকলে তো আমি বলবো, আবার রিপিট করব, আর মরে গেলে আপনার কথা আমার কথা মনে রেখেন। এই বাংলাদেশ যেদিন সংখ্যালঘু শূন্য হয়ে যাবে, এই জন্য বলি সংখ্যালঘু ভাইরা তোমরা বাংলাদেশ ছোড়ো, বাংলাদেশ ছাড়ো, তারপরে খেলা তোমরা মজাটা দেখো। কিন্তু এটা হিন্দুদের আপনি বুঝাইতে পারবেন না, বৌদ্ধদের বুঝাইতে পারবেন না, খ্রিস্টানদের সাথে আবার পারবে না, কারণ খ্রিস্টানদের আন্তর্জাতিক লবি খুব শক্ত, এবং খ্রিস্টানরা সংখ্যায় কম হলেও তারা খুব মজবুত। বরং সেটা তো খ্রিস্টান, আমার মনে হয় যে হিন্দুরা তো আর পারবে না। হিন্দুদের এই মুরদও নাই, সাহসও নাই, বুদ্ধিও নাই, আকলও নাই। কারণ এদের যে দেবতা, তার জন্য 17-18 অধ্যায় পড়তে হয় তার জজবা জাগাইতে। এদের সেই দেবতার পূজারীরা কি হবে? খ্রিস্টানরা কিন্তু ওদিকে চিটাগাং পাহাড় নিয়ে নিবে, এটা আপনি লিখিত। বাংলাদেশকে এমনি মুসলেকা সরকার বসানো হয় নাই, বাংলাদেশে এমনি এই সমস্ত ষড়যন্ত্র করা হয় নাই। এর পিছনে বহুবিধ কারণ রয়েছে। খ্রিস্টান রাষ্ট্র হবেই, আপনি ঠেকাইতে পারবেন না। হিন্দু রাষ্ট্র না হওয়ার সম্ভাবনা 1%, 1%, 1%। কিন্তু খ্রিস্টান রাষ্ট্র হওয়ার সম্ভাবনা 90%। কেউ ঠেকাইতে পারবে না। এবং দেখবেন তখন টু শব্দটি করবে না। সেই গেমটাই এখানে চলতেছে। এটা বাংলাদেশের মানুষ এবং মুসলমানরা এখনো বুঝতেছে না। বুঝবে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে, এটা বুঝে যাবে। দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। জি, যিনি এই দাবি করেছেন, যারা সীমান্তে খাড়া আছে তারা কার মায়ের ভাতার হয়? যারা এই দাবি করবে, যাদের জিজ্ঞেস করেন তারা কারা? এত কামাই করতে পারে, তাহলে তারা সাক্ষাৎকারে গেলাম, টিভি আপনারা দেখেন না? কি তারা বলতেছে, কেন গেছে আপনারা শুনতেছেন না? তারা যেখানে কাজের বেটি হিসেবে বসে আছে, দিন মজুর হিসেবে কাজ করে, দেখেন না? কত এইগুলো ল্যাম এক্সকিউজ আর কত, এত কামাই, এত রোজগার, যান কেন ভারতে? তারপরে ভারত গরুর মুখ খায়, তারপরে ভারত হাগে মুতে রাস্তাঘাটে, যান কেন এখানে ভাই? এই প্রশ্নটা তাদের গিয়ে করেন আপনি। বা আপনারা যারা এটা মনে করেন যে এত কামাই ভারতে যাবে না, তো ওগুলো কারা? আসমান থেকে গেছে? ওগুলো কি পাকিস্তানি? সব তো বাংলাদেশি। তাদের ব্যাপারে খোঁজ নেন। প্রশ্নের আপনি এগুলো আমাদের কাছে উত্তর দেন। এই প্রশ্নটা আমরাই আপনাদের কাছে রাখলাম। 30,000 টাকা কামায়ের পর কেন ভারতে আপনারা যান? আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণেই আওয়ামী লীগ আরো সামনে চলে এসেছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না করতো, আওয়ামী লীগ ভাবতো যে সামনে নির্বাচন আছে, ভবিষ্যতে নির্বাচন করবে, তারা 5 বছর থাকতে পারতো। যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না করতো, আসলে এই সরকার মানে মানে ল্যাংড়া ঘোড়ার মতো হইলেও ধাক্কায় ধাক্কায় চলতে কোন রকম খুঁড়িয়ে খুঁড়িয়ে 5 বছর চলে যেতে পারতো, বা আওয়ামী লীগ সে সুযোগ দিত। কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ সে সুযোগ দিবে না, দিতে পারে না। বরং আওয়ামী লীগের জন্য এটা সাপে বড় হয়ে গেছে। অনেক সময় কিন্তু কয় তুই যে কয় তোরা কিন্তু লাথিতে নদীর ওই পার করে দিব, আমি তো ওই পারেই যাইতে চাই। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে মানুষের আগ্রহটা আরো বেড়ে গেছে। আপনি এখন দেখেন তো, ইভেন যারা ইউটিউবে কথা বলে, ফেসবুকে যারা সক্রিয়, অধিকাংশই দেখবেন 100 জন যদি বলে 50 জন আওয়ামী লীগ না করা মানুষ। আপনি গিয়ে দেখবেন 50 জন আওয়ামী লীগ না করা মানুষ। এই যে আমাদের এখানে যিনি, আমি যতদূর জানি আমাদের এখানে যিনি লেখক এবং বুদ্ধিজীবী, উনি আওয়ামী লীগ করেন না আমি যতদূর জানি। কেন তিনি কথা বলতেছেন? আওয়ামী লীগ নিষিদ্ধ না হলে আমিও কথা বলতাম না। 32 নম্বর বাড়ি না ভাঙলে হয়তো আমিও কথা বলতাম না। আমি এত এত সিরিয়াস কেন হয়েছি? তারা যদি আমাদের 72-এর সংবিধান নিয়ে বিতর্ক সৃষ্টি না করতো, আমি বলতাম না। কারণ সরকার পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। তারা যদি এইভাবে হিংস্রতা না দেখাতো, আওয়ামী লীগের উপরে যেভাবে হিংস্রতা দেখিয়েছে, আজকে অনেকে আমাকে বলে, ফরিদ তুমি তো আওয়ামী লীগ করো না, তুমি আওয়ামী লীগের পক্ষে এইভাবে কেন কথা বলো? আরে ভাই, আমরা শিবিরের ক্রসফায়ারের বিরোধিতা করেছি, তখন আবার আওয়ামী লীগরা আমাদের গালি দিত। এখন তারাই আমাদের গালে আওয়ামী লীগের দালাল বলতেছে। যখন আমরা আওয়ামী লীগের উপরে মানবাধিকার লঙ্ঘিত হয়, তখন আমরা যা প্রতিবাদ করি, এখন আমাদের আওয়ামী লীগের দোষর বলে।
সেই ব্যক্তিরাই। অদ্ভুত ব্যাপার। আপনাকে বললাম তো, যদি 32 নম্বর বাড়ি যেদিন ভেঙেছে তারা, আমার অন্তত 50 জন বন্ধু বান্ধব আছে যারা সক্রিয়ভাবে না আওয়ামী লীগ করতো না, তারা আওয়ামী লীগের পক্ষে কথা বলা শুরু করেছে। ফেসবুকে বলে, আমি দেখি তারা একজন আওয়ামী লীগ করে না। এমনকি ফেসবুকে কেউ ঘোষণা দিয়ে আওয়ামী লীগের পক্ষে বলা শুরু করে দিয়েছে। আপনি দেখবেন। আপনাকে আমি তো বলেছি, ডক্টর ইউনূস কিন্তু রাজনৈতিক ব্যক্তি নয়, তাই তিনি এটা সুদূর প্রসারী কি প্রতিক্রিয়া হবে তিনি জানতেন না, জানবেন না। কিন্তু বিএনপিও যে কেন বুঝে না এটা আমি জানি না। একটু আগে একটা ফটোকার্ড আমাকে পাঠালো, বিএনপির কোন নেতা যেন লিখেছে যে তারেক রহমান পৃথিবীর নাকি শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী, নাকি তারেক রহমান। আপনি বুঝতে পারতেছেন তো তাদের মানসিকতা। আমাকে একটা ফটোকার্ড, প্রথমে ভেবেছিলাম এটা ভুল, পরে ওইটা আমি ক্রস চেক করলাম, দেখি না ঠিক আছে। বিএনপি নেতা এগুলো বলা শুরু করছে, কত বড় উন্মাদ। এত তেল কোথায় ছিল এই লোক থাকতে, কিভাবে যে তেলের দাম এত বাড়লো আমি বুঝতে পারলাম না, এত তেল থাকতে। তো আপনি আমাদের দেশে এই মুহূর্তে আপনি যখনই নিষিদ্ধ করবেন, আওয়ামী লীগ জামাতকে নিষিদ্ধ করতে ভয় পেয়েছিল। কারণ কি, জামাতের জনপ্রিয়তা বেড়ে যাবে। এই জন্য আমি অনেকের নেতাকে বলতাম যে আপনারা কেন, আমরা যখন গণজাগরণ মঞ্চ আন্দোলন করি, আমি সেন্ট্রাল মানে ছাত্রলীগের সেন্ট্রাল মেম্বার, যুবলীগের সেন্ট্রাল মেম্বার এবং কৃষক লীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের নেতাদের বলতাম আপনারা জামাত নিষিদ্ধ করেন না কেন। অনেকবার আমি বলছি আপনারা নিষিদ্ধ করেন। তারা আমাকে কি বলতে জানেন, তাদের যুক্তিটা সঠিক ছিল। বলছে যে আমরা যদি যখনই জামাত নিষিদ্ধ করব, আমরা তাদের রাজনৈতিক ভাবে আমরা যে কোনো মোকাবেলা করি, যদি নিষিদ্ধ করি তাদের জনপ্রিয়তা বেড়ে যাবে। এটা সত্য ছিল, এটা সত্য। তাহলে জামাতের মতো পাকিস্তানপন্থী, স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, খুনি ধর্ষকের দল যদি জনপ্রিয়তা পেয়ে যায়, বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশ আওয়ামী লীগ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে, সংবিধানের পক্ষে, পতাকার পক্ষে, তাদের জনপ্রিয়তা বাড়বে না? অবশ্যই পারবে। আওয়ামী লীগ যদি এরা নিষিদ্ধ না করতো, আজকে এই যে আওয়ামী লীগের ভিতরে কিন্তু অনেক দলীয় কোন্দল, উপদলীয় কোন্দল ছিল, আপনারা জানেন, আমরা সবাই জানি। সেগুলো মিটে গেছে, সেগুলো বড় বড় যত কোন্দল সব মিটে গেছে। তারা ঐক্যবদ্ধ হয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ হতে পারতেছে। নিষিদ্ধ করার কারণে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে, কারণ তারা হচ্ছে নিষিদ্ধ করলো কেন। আপনি আওয়ামী লীগের অনেক লোক ছিল যারা মনে করতো যে আওয়ামী লীগের এতদিন ক্ষমতা আছে, ক্ষমতা পরিবর্তন দরকার, ক্ষমতার পরিবর্তন দরকার। আর আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া তো এক জিনিস নয়। আর আওয়ামী লীগ যে বাংলাদেশের মানুষ ভুলবে না, আওয়ামী লীগকে যে বাংলাদেশের মানুষ ভুলে নাই, নিষিদ্ধ করে তার প্রমাণ। তাকে নিষিদ্ধ করা হয়েছে শুধুমাত্র যাতে নির্বাচনে, মানে তারা ক্ষমতায় যাওয়াটা 100% নিশ্চিত করেছে। তারা আওয়ামী লীগ কিন্তু, তারাও কিন্তু জানে, আপনি এটা মনে করেন না আমি যেটা বলছি তারা জানে, তারাও জানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে ঠেকানো যাবে না। সাময়িকভাবে তারা এই নির্বাচন, কারণ যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না থাকতো, আওয়ামী লীগ নির্বাচনে যাইতো, তাহলে তারা জামাত প্রধান বিরোধী দল হইতে পারত না, সকল প্রধান বিরোধী, এটা তারা জানতো। তারপরে তারা যাদের কাছে মুচলেখা দিয়ে আসছে তাদের স্বাক্ষরগুলো দেওয়া সম্ভব হইতো না। কিন্তু বিএনপি এখানে নির্বুদ্ধের মতো কাজ করেছে। অবশ্য তাদের নির্বোধ হওয়ারই কথা, কারণ তাদের জন্মই হয়েছে ক্যান্টনমেন্টের ভিতরে। আর বিএনপির দলটা কি, বিএনপি দল হলো আওয়ামী লীগ বিরোধী একটা ক্লাব বা প্ল্যাটফর্ম। বিএনপি তো কোনো রাজনৈতিক দল না। যদি বিএনপি রাজনৈতিক দলই হতো, আপনি দেখেছেন তো যে জামাতেরা, আমার ভাবির পোলারা কিভাবে বিএনপির নেতাদের গালি দেয়, গালি দিতে দিতে কোমাতে পাঠায় দেয়। তারেক রহমানকে কুলাঙ্গার বলে, আজকেও জামাতের নেতা কুলাঙ্গার বলেছে তারেক রহমানকে। এদের ন্যূনতম প্রতিবাদ করার, একটা বিবৃতি দেওয়ার সাহস এদের নেই। তো এই দলটি এদের রাজনৈতিক নির্বুদ্ধিতার কারণে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দায়টা তাদের কাঁধে নিয়ে নিল। তারা কিন্তু যদি এই ইউনূসের দায়টা না নিত তাদের জন্য ভালো হইতো। তারা দায়টা নিয়ে নিল, তারা 32 নম্বর ভাঙার দায় নিয়ে নিয়েছে। আজকে আজকে আসাদুজ্জামান রিপন বলে ফেলেছে যে বাংলাদেশের যত রাজনৈতিক আওয়ামী লীগের যত বাড়িঘর আছে নেতা সব পাবলিক টয়লেট বানাবে। মোটামুটি এখন তার নাম আজকে থেকে শুরু হয়ে গেছে টয়লেট রিপন। আগে ছিল আসাদুজ্জামান রিপন, ডাক্তার আসাদুজ্জামান রিপন, ছাত্র দল নেতা রিপন, বিএনপি নেতা রিপন, আজকে থেকে তার নাম টয়লেট রিপন হয়ে গেছে। শুরুতেই 24 ঘন্টা পার হয়নি। বরং এই কথা বলার মাধ্যমে তার বাড়িটা যে টয়লেট হয়ে যাবে সেই ব্যবস্থা তিনি করে ফেলেছেন। বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে, আমি আমারও আপনাকে বলি, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে সেই দ্বৈত, জনগণের দ্বারা তৈরি দ্বৈত। এটা কোনো বোতলে, কোনো ড্রামে, কোনো পুকুরে, নদীতে, সমুদ্রে আপনি তাকে বন্দি করতে পারবেন না। সে ফিরবে, বারবার ফিরবে। আপনি যতবার একে, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে এমন একটা দ্বৈত, যত চাপ দিবেন সে তত শক্তিশালী হবে, ডেনামাইটের মতো। আপনি তাকে আপনি যদি সে এমনি থাকবে কিছুই না, যদি যখন আপনি তাকে প্রেস করবেন আপনি ফেটে যাবেন। বাংলাদেশ আওয়ামী লীগ তাই, বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে ডেনামাইটের মতো, আপনি তাকে কোথাও বন্দি রাখতে পারবেন না।
সে নিজে যদি চুপ থাকে সেটা ভিন্ন বিষয়। তো বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করে আওয়ামী লীগকে ফিরে আসার পথকে নিশ্চিত করেছে, এগিয়ে আনছে। নইলে মিনিমাম 5 বছর লাগতো। আওয়ামী লীগ নিষিদ্ধ না করলে সত্যি সত্যি মিনিমাম 5 বছর লাগতো আওয়ামী লীগের ক্ষমতায় ফিরতে। নিষিদ্ধ করার কারণে আওয়ামী লীগ যে কোনো সময় ফিরবে। সেটা আগামীকাল আমরা কথা বলতেছি, কাল সকালেও আসতে পারে, 1 মাস পরেও আসতে পারে, 1 বছর পরেও আসতে পারে। এখন আওয়ামী লীগ তাড়াতাড়ি ফিরবে। 5 বছর আওয়ামী লীগের লোক বসে থাকবে না, বরং বিএনপির কে ধন্যবাদ দেওয়া উচিত। আওয়ামী লীগের যারা নেতাকর্মী, মুক্তিযুদ্ধের পক্ষের যারা মানুষ, তাদের ধন্যবাদ দেওয়া উচিত আওয়ামী লীগ নিষিদ্ধ করার কারণে। আমি তাদের ধন্যবাদই দেই। কারণ হলো মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এখন ফিরবে আওয়ামী লীগের নেতৃত্বে। কেউ ঠেকাইতে পারবে না, কেউ না, কারো পক্ষে আপনার পক্ষে সম্ভব না। কারণ বাংলাদেশ এমন কোন গলি আছে কি যেখানে আওয়ামী লীগের কর্মী নাই? এমন কোন ঘর আছে কি, এমন কোন ঘর আছে কি যেখানে আওয়ামী লীগের সমর্থক নাই? আমাকে বলেন আপনি। এমন কোন গলি পাবেন না যেখানে তার কর্মী নেই। এমন কোন বাংলাদেশে গলি নাই, এমন কোন গ্রামের গলি নাই যেখানে আওয়ামী লীগের কর্মী নেই, বাংলাদেশের যে কোনো জায়গায়। এইবার সাতক্ষীরাতেও জামাত ফেল করার কথা ছিল, জামাতের আমির ফেল করেছে। কেউ কেউ তো বলতেছে তারেক রহমানও ফেল করেছে। মানে আওয়ামী লীগ নাই তারপরেও ফেল। তাহলে আওয়ামী লীগ থাকলে কি হইতো? আপনি নিষিদ্ধ করে তো আওয়ামী লীগকে আপনি বিপ্লবী সরকার হিসেবে তাকে আসার সুযোগ করে দিয়েছেন। সেই আওয়ামী লীগ এখন ইচ্ছা করলে একটা প্রবাসী সরকার গঠন করতে পারে। আওয়ামী লীগ ইচ্ছা করলে এই মুহূর্তে একটি বিপ্লবী সরকার গঠন করতে পারে। সেই রাস্তা আপনি খুলে দিয়েছেন। আর বিএনপি এখন এমন একটা ফাঁদে পড়েছে, সে চাইলেও এখন আওয়ামী লীগ যে নিষিদ্ধ এটাকে তো উঠিয়ে নিতে পারবে না। সে পড়েছে কেসকি কলে। আমাদের জামালপুরের ভাষায় যদি বলি, কেসকি কলে পড়ে গেছে। আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া সাপে বড় হয়ে গেছে। এটা কেউ ঠেকাতে পারবে না। ধন্যবাদ। বর্তমানে দেশের বাইরে থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে নানাভাবে নানাজন নানা ন্যারেটিভ তৈরি করছেন। শেখ হাসিনার তীব্র সমালোচকদের আত্ম উপলব্ধি এসেছে, আত্ম অনুশোচনা এসেছে। তারা এখন কি বলছে, বিস্ফোরক একটি সাক্ষাৎকার আপনাদের শোনাতে চাই। এই সাক্ষাৎকারটা যিনি দিয়েছেন তিনি শেখ হাসিনার তীব্র সমালোচক, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি, বাংলাদেশের প্রখ্যাত আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশিদ। তিনি কি বলেছেন? শেখ হাসিনা কি পালিয়েছেন? শেখ হাসিনা কি প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? তিনি যেহেতু শেখ হাসিনার চরম রাজনৈতিক প্রতিপক্ষ এবং একজন বিখ্যাত আইনজীবী, এজন্য তার মন্তব্যটা সময়োপযোগী, আমাদের সবার শোনা উচিত। শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনা পালায় নাই। শেখ হাসিনাকে আপনারা আপনারা মানে যারা করেছে, আই এম টকিং অফ দ্য আর্মি, ওরা সরকারি হেলিকপ্টারে গণভবনের পিছের থেকে উড়িয়ে তেজগাঁতে নিয়ে গেছে এয়ারফোর্সের ঘাঁটিতে। ওইখান থেকে C-130 নিয়ে তারা শেখ হাসিনাকে দেশের বাইরে রেখে এসেছে। শেখ হাসিনা পদত্যাগ করে নাই, বিকজ ওনার পদত্যাগ পত্র কারোর কাছে নাই। শি ডিড নট রিজাইন। আপনি একটি প্রাইম মিনিস্টারকে, আমি কিন্তু ওনার বিপক্ষের লোক, আপনি একটি প্রধানমন্ত্রীকে, দেশের প্রধানমন্ত্রীকে নিয়ে আপনার গভর্নমেন্টের এয়ারক্রাফটে ওনাকে রেখে এসেছেন। উনি যেখানে রেখে এসেছেন উনি ওই অবস্থাতে আছেন, এবং উনি আগে কি করবেন আমি জানি না। যেটা সামনে দেখা যাচ্ছে সেটা তো হচ্ছে যে আওয়ামী লীগের যাদের আমি একটা বড় গোষ্ঠী আছে, তো আওয়ামী লীগ 4-5 কোটি লোক আছে ওদের কমপক্ষে। আওয়ামী লীগ ছিল, আছে, থাকবে। শেখ হাসিনার স্ট্যাটাস সম্পর্কে তিনি খুব পরিষ্কারভাবে কথা বলেছেন। আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ থাকবে, এবং একই সঙ্গে বলছেন শেখ হাসিনা পালান নাই, রাষ্ট্রীয় প্রোটোকলেই তাকে বাইরে রাখা হয়েছে। শেখ হাসিনা রিজাইন দেন নাই। বলছেন কে? শেখ হাসিনার তীব্র রাজনৈতিক প্রতিপক্ষ, মুসলিম লীগের সভাপতি, বাংলাদেশের একজন প্রখ্যাত আইনজীবী। আমার বিশ্বাস এভাবে সবারই আত্মোপলব্ধি এসেছে যে শেখ হাসিনা পালায় নাই, শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেননি, এবং শেখ হাসিনার প্রয়োজনীয়তাটা এখন তিলে তিলে উপলব্ধি করছেন তার তীব্র সমালোচকরা, যারা গণমাধ্যমে কথা বলতেন, নানাভাবে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে পৃষ্ঠপোষকতা দিয়েছেন। লাউড অ্যান্ড ক্লিয়ার, শেখ হাসিনা পালান নাই,
তিনি পদত্যাগ করেননি। তিনি সাংবিধানিক উপায়ে নির্বাচিত প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় প্রোটোকলে তাকে বাইরে রাখা হয়েছে। আওয়ামী লীগের একটা জোয়ার শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ এই প্রথমবারের মতো 2024 সালের 5 আগস্ট আওয়ামী লীগ পতনের পর একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে, আর সেটি হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের বিশাল সমাবেশ। এটিকে সমাবেশই বলা যায়, কারণ প্রায় 400-500 নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছিলেন। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ নেতারা, কাঁপছে ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম দ্য ওয়াল এমন একটি সংবাদ দিচ্ছে, এবং আরো অন্যান্য সূত্র থেকেও নিশ্চিত হয়েছে যে গতকাল শুক্রবার রাতে কলকাতা শহরে বাংলাদেশ আওয়ামী লীগের একটা খুব বড় ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে, এবং বলতে গেলে বলা যায় এই বৈঠকটি ছিল বিভেদ ভাঙার, ঐক্যবদ্ধ হবার বৈঠক। দীর্ঘদিন পর, প্রায় 2 বছর আগে প্রায় আওয়ামী লীগ সরকার পতনের পর নেতারা কে কোথায় চলে গেছেন, কিন্তু ভারতে অবস্থানরত কলকাতা সহ আর অন্যান্য রাজ্যে আওয়ামী লীগ নেতারা যারা অবস্থান করছেন তারা সবাই গত রাতে কলকাতায় এক হয়েছিলেন, আলাপ করেছেন। বিশেষ করে একটি শোক, এক বা একাধিক শোককে কেন্দ্র করেই তারা এক হয়েছিলেন। টানটান উত্তেজনা, নিষেধাজ্ঞা আর নির্বাসনের মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক নতুন রাজনৈতিক সমীকরণ নিঃসন্দেহে এটি। 2024 সালের 5 আগস্টের পর এই প্রথম ভারতের বুকে, হ্যাঁ কলকাতার মাটিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক বিশাল জমায়েত, এবং সেখান থেকে ভেসে আসা এক বজ্রকণ্ঠের বার্তা, সকল বিভেদ ভুলে এবার একজোট হওয়ার সময় এসেছে। একদিকে বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা, 1969-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ সহ বেশ কয়েকজন সদ্য প্রয়াত নেতার স্মরণে কলকাতায় আয়োজিত হলো এক বিশাল স্মরণ সভা। অন্যদিকে এই সভাকে কেন্দ্র করে প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতা কর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক অভূতপূর্ব উন্মাদনা। দীর্ঘদিনের মনোমালিন্য আর দূরত্ব ভুলে সবাই এখন এক মঞ্চে। কিন্তু কেন হঠাৎ এই জমায়েত? ঢাকার প্রশাসন কেন কাঁপছে এই স্মরণ সভার খবরে? কি বার্তা দিলেন শেখ হাসিনা? দর্শক, এই স্মরণ সভার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন সদ্য প্রয়াত 3 বর্ষিয়ান নেতা। আমাদের মনে রাখতে হবে, একদা পূর্ব পাকিস্তান আর অধুনা স্বাধীন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে 1969 সালের গণ অভ্যুত্থান ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। সেই ঐতিহাসিক অভ্যুত্থান, যার জেরে ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিলেন পাকিস্তানের তৎকালীন সামরিক শাসক আইয়ুব খান, আর এই আন্দোলনের ফলে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা থেকে মুক্তি পেয়েছিলেন বাঙালির অবিসংবিদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার বেশ কয়েকজন সহযোদ্ধা। আর এই মহান অভ্যুত্থানের যিনি মহানায়ক বলে খ্যাত, সেই তোফায়েল আহমেদ গত 1 জুন প্রয়াত হয়েছেন। সাবেক এই মন্ত্রী এবং 9 বারের নির্বাচিত সংসদ সদস্য তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম শীর্ষ সদস্য। শুধু তোফায়েল আহমেদই নন, 13 মে প্রয়াত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের এই কৃতি সন্তান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণেতাদের একজন এবং 6 বারের সংসদ সদস্য। এর ঠিক পরপরই গত 3 জুন 5 বারের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা AKM রহমতুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই 3 সূর্য সন্তানের চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি, আর তাদের স্মরণেই কলকাতার উত্তর শহরতলিতে বসেছিল প্রবাসীদের এই এক মিলন মেলা। গতকাল শুক্রবার রাতে কলকাতার উত্তর শহরতলির একটি অনুষ্ঠান হলে আয়োজন করা হয়েছিল এই বিশেষ স্মরণ সভা। এই সভাটি সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না। কলকাতা তো বটেই, সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য
রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের প্রায় 4 শতাধিক নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত হয়েছিলেন। 5ই আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কলকাতার বুকে আওয়ামী লীগের উদ্যোগে এত বড় এবং সুশৃঙ্খল জমায়েত আর দেখা যায়নি। ফলে এই সভাটি প্রবাসী নেতাকর্মীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সবাই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির নেতারা, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ অনেকে। এই প্রবীণ ও শীর্ষ নেতারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে প্রয়াত নেতাদের স্মৃতিচারণ করেন। শুধু স্মৃতিচারণই নয়, এই সভার আরেকটি বড় এজেন্ডা ছিল আগামীকাল রোববার অর্থাৎ 1969-এর গণ অভ্যুত্থানের 57তম বর্ষপূর্তি পালন। এই উপলক্ষে দলের উদ্দেশ্যে বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক ভাষণ দেওয়ার কথা রয়েছে স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। কলকাতায় যখন এই স্মরণ সভা চলছে, তখন বাংলাদেশের ভেতরে কি ঘটছে? বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর কড়া নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তা সত্ত্বেও দেশের মাটিতে যখনই এই প্রয়াত নেতাদের জানাজা বা বিদায়কালীন বিশেষ প্রার্থনা সভা হচ্ছে, সেখানে মানুষের ঢল নামছে। সমস্ত ভয় ভীতি বাধা বিপত্তি উপেক্ষা করে সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ের কর্মীরা জানাজায় সামিল হচ্ছেন। বিগত কয়েক মাসে এই অভূতপূর্ব জনতার ঢল দেখে নড়ে চড়ে বসেছে ঢাকার প্রশাসন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এখন জানাজার ওপরও নতুন নতুন বিধিনিষেধ আরোপ শুরু করেছে। এলাকার বড় বড় ময়দানগুলোতে আওয়ামী লীগ নেতাদের জানাজা পড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একবার ভাবতে পারেন, তোফায়েল আহমেদের মতো একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি দেশের 9 বারের সংসদ সদস্য ছিলেন, 1969-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে যার অবদান অনস্বীকার্য, তার মৃত্যুর পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার দল বিএনপি তোফায়েল আহমেদের মৃত্যুতে কোনো আনুষ্ঠানিক শোক প্রকাশ পর্যন্ত করেনি। দর্শক, এই যে বিএনপি কিংবা তারেক রহমান তোফায়েল আহমেদের মতো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেনি, যার হাত দিয়ে বাংলাদেশ আর যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনার আওয়ামী লীগ করার প্রয়োজন নেই, আপনার বিএনপি করার প্রয়োজন নেই, আপনি কোনো দলের নয়, দলের বাইরে। দল তো করে 10% মানুষ, বাংলাদেশের 90% মানুষ তো কোনো দল করে না। আপনি সেই জায়গা থেকে বলুন যে বিএনপির এই যে ভূমিকাটা, এই ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেভাবে দেখছেন আমাদের কমেন্টে দয়া করে আপনার মতামতটি জানাবেন। রাজনৈতিক এই সংকীর্ণতা ও প্রতিহিংসার বিরুদ্ধে কলকাতার মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তোফায়েল আহমেদকে শেষ পর্যন্ত ভোলার মাটিতে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। সেখানেও জানা যায় বাধা সৃষ্টি করেছিল প্রশাসন, কিন্তু জনতার স্রোতের কাছে সব বাধা ভেঙে চুরমার হয়ে যায়। হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন। শুক্রবার রাতের এই সভার পর প্রবাসী আওয়ামী লীগ নেতারা দলের ভবিষ্যৎ নিয়ে এখন অত্যন্ত আত্মবিশ্বাসী। দলের এক শীর্ষ নেতা অকপটে স্বীকার করেছেন, দেশ ছাড়ার পর প্রথম নেতাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, কিন্তু নেত্রী শেখ হাসিনা বারে বারে তাদের সতর্ক করেছেন। নেত্রীর স্পষ্ট বার্তা, এখন সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ভুল ধরার সময় এখন নয়, এখন দলকে গোছাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর নেত্রীর এই বার্তায় টনিকের মতো কাজ করেছে। এতদিন যেসব নেতাকর্মী নিষ্ক্রিয় ছিলেন, বৈঠকে আসতেন না, তারাও শুক্রবারের এই সভায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সাংগঠনিক আলোচনা ছিল উদ্দীপনায় ভরপুর। সবচেয়ে বড় খবর হলো, দল প্রধান শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। এই খবরে প্রবাসে থাকা নেতাকর্মীদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে। প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে আছেন দেশে ফেরার জন্য। তবে তার আগে দেশের ভেতরে ও বাইরে বেশ কিছু কর্মসূচি পালন করতে চায় আওয়ামী লীগ, যাতে নেত্রীর প্রত্যাবর্তন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সফল করা যায়। দর্শক,
কলকাতার এই রাজনৈতিক উত্থান এবং ঢাকার জানা যায় মানুষের ঢল আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? তারেক রহমান সরকার কি পারবে এই জোয়ার রুখতে? পারবে না যে, পারছে না যে, আমরা প্রতিদিনই নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছি। যেমন গতকালকে নোয়াখালীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং মনে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন নজিরবিহীন ঘটনা ঘটতেই থাকবে। বিএনপি সরকারের যদি টনক না নড়ে তাহলে বিএনপি সরকারও এটির সাফার করবে বলে মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে সামনে আরো কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাই। বাংলাদেশ বলেছে যে গতকাল ভারত থেকে, গত কিছুদিন ধরে ভারত থেকে যে বহু চেষ্টা করা হয়েছে লোকজনকে বাংলাদেশে ঢুকিয়ে দেওয়ার, সেই চেষ্টা তারা প্রতিহত করেছে। এইটা হচ্ছে হিন্দু পত্রিকার হেডলাইন। এরপরে পুরো সংবাদ শিরোনাম তো এইটাই, আর সংবাদের বডি জুড়ে সারা সংবাদটা হচ্ছে কোথায় কিভাবে ভারতের যে পুশব্যাক, ভারত বলছে বাংলাদেশিরা অবৈধভাবে যারা ভারতে এসছে, অবৈধভাবে বসবাস করছে, তাদেরকে তারা বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে। এইটার নাম হচ্ছে পুশব্যাক। সেই পুশব্যাক সংক্রান্ত যে খবরটা, সেইটা হচ্ছে পুরো খবর জুড়ে হিন্দু পত্রিকায়, ভারতের সমস্ত পত্রিকায় এইটাই হচ্ছে এখনকার একটা বড় খবর। বুঝতেই পারছেন, ভারত থেকে অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের পুশব্যাক করে দেশে ফেরত পাঠানো এবং এই নিয়ে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, সেই পুরো পরিস্থিতির আলোচনা করা এবং কিভাবে এই পরিস্থিতি থেকে মুক্তি পাওয়া যায় সেইটা নিয়েই এখনকার এই প্রতিবেদন। কারণ দেখবেন যে দু দেশের মধ্যে এই টানা পড়ে নেই, সেখানটায় সেই বলে না ভাগের মা গঙ্গা পায় নার মতো, যদিও ভারতের ভাগ এখানে নেই, কিন্তু যেহেতু তারা ভারতের মধ্যে রয়েছে এখনো পর্যন্ত এবং তারা বাংলাদেশে তাদের চলে যাওয়ার কথা, সুতরাং বাংলাদেশ তাদের নিতে চাইছে না, ভারত রাখতে চাইছে না। এটা অনেকটা সেই ভাগের মা গঙ্গা পায় না সেই রকম। ভারত বাংলাদেশ সীমান্ত, বিশেষ করে পশ্চিমবঙ্গ বাংলাদেশ সীমান্ত এখন রীতিমতো সরগরম এই পুশব্যাক নিয়ে। রাজ্যের নতুন বিজেপি সরকার একেবারে যুদ্ধকালীন পরিস্থিতির মতো গুরুত্ব দিয়ে অবৈধভাবে রাজ্যে এসে বসবাসকারী বাংলাদেশি মুসলমানদের তাদের নিজেদের দেশে ফেরত পাঠাতে বদ্ধপরিকর। আদালতের নির্দেশ মোতাবেক ডিপোর্টেশন বা ফেরত পাঠানো সেটা নয়, কিংবা অসমে যেমন আছে ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল মোতাবেক সেটাও নয়। এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সরকার এবং তারা ভারত সরকারের নির্দেশে বর্তমানে যে নীতি নিয়েছে তার নাম হচ্ছে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, 3Ds। বাংলাদেশি মুসলমান অবৈধভাবে এসে রয়েছে, তাদের খুঁজে বার করো, ডিটেক্ট, তাদের নাম মুছে দাও এদেশের সমস্ত রকম জায়গা থেকে, এটা হচ্ছে ডিলিট, অ্যান্ড ডিপোর্ট, তাদেরকে পাঠিয়ে দাও ভারতের সীমান্ত প্রহরী বিএসএফের জিম্মায়। বিএসএফ তাদের তো রেখে দেবে না, বিএসএফ তাদের নিয়ে কি করবে? তারা তাদের বাংলাদেশি কাউন্টার পার্ট বিজিবির সঙ্গে, মানে বর্ডার গার্ড বাংলাদেশ, তাদের সঙ্গে কথা বলবে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বা বিএসএফ। কাগজপত্র দেয়া নেওয়া করবে, বিএসএফ বলে দেবে, বুঝিয়ে দেবে যে এরা বাংলাদেশের লোক, এই দেখুন এদের কাগজপত্র, তারপরে তুলে দেবে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে। পদ্ধতিটা পরিষ্কার। কিন্তু মুশকিল হলো বিজিবি এই বাংলাদেশিদের নিতে চাইছে না। তারা একের পর এক